প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে এখানে ই0 কোডিং আসছে, ইরর কোড ডিবাগার কার্ডে। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন, ডিবাগার কার্ডে আপনাদের মাদারবোর্ড আপনারা যখন পাওয়ার অন করেন E1 E2 E0 এরকম কোডিং একটা এসেই আর মাদারবোর্ড ডিসপ্লে আসে না। তো এই E0 বা E1 কি কারণে আসে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালের সমাধান দিব এবং ট্রাবল শুটিং দিব। তাছাড়া আপনারা আমাকে আরও প্রশ্ন করছেন যে আপনারা যখন ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করেন তখন ডিবাগার কার্ডে D6 বা D5 D4 দুইটা কোডিং করে মাদারবোর্ড হ্যাঙ্গিং করে থাকে, মাদারবোর্ড ডিসপ্লে আসে না। তো এই ধরনের সমস্যা হলে আশা করি আপনারা সমাধান করতে পারবেন। তো যারা আপনারা ডেস্কটপ মাদারবোর্ডের কাজ শিখতে চান প্র্যাকটিক্যালি, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমাদের এখন ভর্তি চলতেছে, তো আশা করি আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা ডিবাগার কার্ডে E0 থেকে E9 পর্যন্ত যে প্রবলেমগুলো আপনারা পাইছেন এগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে আমরা এখন এটি শুরু করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি মাদারবোর্ড, এটি হচ্ছে G31 এর একটি সিরিজ। তো আমরা এখন মাদারবোর্ডটি অন করব। অন করার পর আপনারা ভালো করে খেয়াল করেন, তো এখানে E0 উঠে আছে আর কোনো কোডিং চেঞ্জ হচ্ছে না। তো আর আপনারা এদিকেও ভালো করে খেয়াল করেন, এখানে রিসেট ফ্রেম তারপর হচ্ছে ক্লক প্রত্যেকটা সেকশনই ওকে আছে, কিন্তু ডিবাগার কার্ডেও কোডিং করছে, তারপরে আর কোনো কোড পরিবর্তন হচ্ছে না। এখন আমি আবার পুনরায় মাদারবোর্ডটি রিসেট করব F প্যানেল থেকে। তো রিসেট করার পর এই একই ধরনের সমস্যা। তো এখন আমি আপনাদেরকে আরেকটি প্রবলেম দেখাবো। তো এই প্রবলেমটি হচ্ছে আমি আবার মাদারবোর্ডটি অন করতেছি। আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এখানে হচ্ছে D4 আর এখানে হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করেন এখানেও D4। তো আমি আপনাদেরকে আবার একটু বিষয়টা ক্লিয়ার করে দিতেছি, আপনারা আর একটু সহজে বুঝতে পারবেন। আমি এখন মাদারবোর্ডটি অফ করলাম। আমাদের কাছে আরেকটি র্যাম আছে, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। আমরা এই র্যামটি এখন এই মাদারবোর্ডে আমরা আবার পুনরায় লাগাবো। তারপর আমি আবার পুনরায় মাদারবোর্ডটি চালু করব। তো আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, আমরা ওই র্যামটিতে যখন আমরা কানেক্টেড করলাম তখন D4 ছিল কোডিং, আর এখানে আছে E0 কোডিং। তো এখন আমি আবার পুনরায় মাদারবোর্ডটি অন করলাম। অন করার পর এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে আমি আবার আরেকটি র্যাম লাগাবো। আর আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি এখানে আমাদের যে র্যামগুলো দেখতেছেন এগুলো টোটালি ফ্রেশ, আর একবারে ফ্রেশ। তো আমি আরেকটি র্যাম এখানে আমি লাগাবো। তো সেম এটিও হাইনেক্সের ছিল, আমি এখানেও আরেকটি হাইনেক্সের র্যাম লাগাবো, তারপর আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। তো এখন আপনারা দেখেন যে আমাদের কোডিংও চেঞ্জ হচ্ছে আর মাদারবোর্ডেরও ডিসপ্লে আপনারা ভালো করে খেয়াল করেন ডিসপ্লেও চলে আসছে। তো তার মানে হচ্ছে আমি আপনাদেরকে এখন মাদারবোর্ডটি অফ করে দিব এবং অফ করে দিয়ে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু ট্রাবল শুটিং দিব যে E1 কি কারণে আসে বা D4 বা D6 কি কারণে আসে। তো এই ইরর কোড সম্পর্কে আপনাদেরকে আজকে ফুল আমি ট্রাবল শুটিং দিব। তো আমাদের প্রথমত যে প্রবলেমটি দেখা দিচ্ছে, তো এই আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটি আমাদের কাছে আসছিল। তো এই মাদারবোর্ডের প্রথম প্রবলেম ছিল এর মধ্যে এই র্যামটি লাগানো ছিল। তো এটি হচ্ছে হাইনেক্সের একটি 1GB র্যাম। তো এটি ছিল E0 কোডিং ছিল। তো আমরা যখন আমাদের এখানে আরও অনেক ধরনের র্যাম আছে, এগুলো যখন আমরা ভালোভাবে লাগানোর পর এটির ডিসপ্লে চলে আসছে। তো এটি এজন্যই E1 আসছে
কারণ আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিশেষ করে যে একটি DDR2 র্যাম, তো এখানে একটি আইসি আছে, এটি হচ্ছে SPD একটি 8 পিনের আইসি। তো E1E1 যদি আসে আপনারা বুঝতে পারবেন এর যে সবগুলো যে মেমোরি চিপ আছে, তো এখানে প্রত্যেকটা কিন্তু মেমোরি চিপ আছে। তো মেমোরি চিপ যদি ভালো থাকে আর র্যামের এখানে যে রেজিস্ট্যান্টগুলো আছে SMD, তো রেজিস্ট্যান্টগুলো যদি ভালো থাকে, তারপরেও যদি অন্য র্যাম লাগানোর পর যদি ডিসপ্লে চলে আসে, তাহলে আপনারা বুঝে নেবেন যে এখানে যে একটি SPD আইসি আছে, তো এর মধ্যে প্রোগ্রাম করা থাকে। এটি যদি 1 GB র্যাম হয়ে থাকে, 1 GB র্যাম অনুযায়ী, এবং এখানে যে প্রত্যেকটা মেমোরি চিপ আছে, মেমোরি চিপ অনুযায়ী এর মধ্যে একটি প্রোগ্রাম করা থাকে। আর এই আইসিটি আপনারা প্রোগ্রাম করতে পারবেন। RT809 একটি প্রোগ্রামার আছে, এর মধ্যে একটি ছোট একটি বেস আছে, ছোট বেস, তো এর মধ্যে লাগিয়ে আপনারা এটি প্রোগ্রাম করতে পারবেন। আর এর যে বায়োস আছে বা এর যে প্রোগ্রামটি আছে, এটি যদি আপনারা না পান, আপনারা সেম একটি ভালো একটি র্যামের যে SPD আইসি আছে, এটি খুলে আপনারা ওই বেসের মধ্যে যদি আপনারা লাগিয়ে আপনারা এটি ব্যাকআপ নিয়ে আপনারা করতে পারবেন, তাহলে আপনারা অতি সহজে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং এই র্যামটিও ফিক্স হয়ে যাবে। আর এরপরও যদি র্যামটি যদি ভালো থাকে, তারপরও যদি E1E1 আসে, আপনারা যে কাজটি করবেন, মাদারবোর্ডের মধ্যে আমি মাদারবোর্ডটি খুলে নিচ্ছি, তাহলে আপনারা একটু সহজেই বুঝতে পারবেন। তো মাদারবোর্ডের এদিকে অনেকগুলো রেজিস্ট্যান্ট আছে। আর প্রথমত আপনারা যে র্যামের যে স্লট আছে, এগুলো ভালোভাবে আপনারা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর এদিকে রেজিস্ট্যান্ট আছে অনেকগুলা, তো এগুলোর মধ্যে কার্বন থাকলেও এই প্রবলেমটা করে। আরেকটা প্রবলেম আমরা যেটা পাইছি, এটা হচ্ছে এদিকে যদি কোনো ক্যাপাসিটার হাফ শর্ট থাকে, তো তাহলেও এরকম প্রবলেম করবে। কারণ অনেক সময় দেখা গেছে যে ক্যাপাসিটার অনেক ফুল শর্ট থাকে না। ফুল শর্ট থাকলে আপনারা মাল্টিমিটার দিয়ে বুঝতে পারবেন। যদি একবারে মোটামুটি শর্ট থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এই ক্যাপাসিটারগুলো খুলে তারপরে আপনারা দেখতে পারেন। আমি মনে করি এই প্রবলেমগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তারপরে যে বিষয়টা র্যাম, তারপরে এইদিকে যদি সব দিক দিয়ে যদি ভালো থাকে, তারপরেও যদি E1E1 আসে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা যে কাজটি করতে হবে, বায়োস আপনারা প্রোগ্রাম করে দিবেন। প্রোগ্রাম করে দিলে আমি মনে করি 100% E1E1 যে এরর কোড আছে, এটি আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা আমাকে অসংখ্যবার আপনারা প্রশ্ন করছেন যে D4 D6 আসলে এই কোডিংটি কী কারণে আসে। তো এটিও মূলত অনেক সময় মাদারবোর্ড যদি কোরিয়ান মাদারবোর্ড হয়ে থাকে, এর সাথে আপনারা হাইনেক্সের যে র্যামগুলো আছে, এগুলো আপনারা ভালো মানের র্যাম আপনারা লাগিয়ে নেবেন, তাহলে যে D4 কোডিং আছে এটি আপনারা প্রাথমিক পর্যায়ে ফিক্স করে দিতে পারবেন। তারপরও যদি না হয়, তো DDR3 যে মাদারবোর্ডগুলো আছে স্যামসাংয়ের, ওইগুলোর ক্ষেত্রে আপনারা যে র্যামগুলোতে দুই পাশে আইসি আছে, এগুলো আপনারা লাগালে আমি মনে করি ডিসপ্লে চলে আসবে। তারপরে না আসলে আপনারা যে কাজটি করতে হবে, এখানে যে নট ব্রিজ আছে, তো নট ব্রিজের মধ্যে এখানে যে মেমোরি চিপ আছে, তো মেমোরি চিপের যে ডাটা সিগন্যালগুলো আছে, তো এই ডাটা সিগন্যালগুলো যদি নট ব্রিজের মধ্যে প্রপারলি না আসে, বা এগুলো যদি কোনো একটা সিগন্যাল যদি মিস করে, তাহলে এই প্রবলেমগুলো করে। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার একটি ভিডিও আছে নট ব্রিজ সেকশন নিয়ে, এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, তাহলে আমি মনে করি এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। আর এই প্রবলেমটি অনেক সময় এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে একটি মুসফেট আছে, তো এই মুসফেটের যে এদিকে যে সোর্স আছে, সোর্সের মধ্যে 1.2 ভোল্টেজ আসবে। আর এই 1.2 ভোল্টেজ এখানে যে নট ব্রিজ আছে, নট ব্রিজের এই পাশে একটি সিরামিকের মধ্যে 1.2 ভোল্টেজ আসবে। যদি 1.2 ভোল্টেজ না আসে, তাহলে আপনারা অবশ্যই এই মুসপেকটি আপনারা চেকিং করবেন। প্রথমত এই মুসপেকটি চেক করতে হলে আপনারা এর যে ড্রেন আছে, দেখবেন যে ড্রেনের মধ্যে ভোল্টেজ আসে কিনা। ড্রেনের মধ্যে যদি ভোল্টেজ থাকে আর যদি সোর্সের মধ্যে ভোল্টেজ না থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন এই মুসপেকটি অফ কন্ডিশনে আছে, তার মানে এর গেটের মধ্যে ট্রিগারিং হচ্ছে না, মানে কোনো সিগন্যাল আসতেছে না, যার কারণে এর সোর্স দিয়ে
কোনো ধরনের ভোল্টেজ আসতেছে না, যার কারণে এখানে ভোল্টেজ না আসার কারণে 6464 কোডিং এসেই হ্যাং করে থাকতেছে, আর কোনো কোডিং আসতেছে না। তো আমরা এইভাবেই এই প্রবলেমগুলো সলভ করছি। তো আশা করি আপনারা আজকে আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা করতে পারেন, আমি মনে করি আপনারা 100% ডেস্কটপ যে 945 থেকে 45 পর্যন্ত যে মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলোর মধ্যে E1 থেকে E9 পর্যন্ত প্রবলেমগুলো পাবেন, আর D4 থেকে D9 পর্যন্ত এই প্রবলেমগুলো পাবেন। আর এই প্রবলেমগুলোতে আপনারা পড়লে আমি মনে করি আপনারা এগুলো অতি সহজেই সমাধান করতে পারবেন। তারপরও যদি আপনারা কোনো ধরনের সমস্যায় পড়েন বা এই কাজগুলো আপনারা না বুঝেন, অবশ্যই আজকে আমার এই ভিডিওর যে কমেন্টস আছে, কমেন্টসের মধ্যে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন। আমি প্রত্যেকটা মানুষেরই কমেন্টস পড়ি এবং আপনাদেরকে রিপ্লাই দিই এবং আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছে, যারা সমাধান করতে পারতেছে না, তারা আশা করি আজকে আমার এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে তারা সমাধান করতে পারবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।